ওকে, আমরা আজকে দেখব হচ্ছে ফেজার্সের একটা রিক্যাপ। আমরা আমাদের যে সেকেন্ড সেমিস্টারের কোর্স E112 আমরা সেখানে আসলে ফেজারটা পুরোটাই দেখি। মেশিন কোর্সের জন্য আমি ছোট একটা রিক্যাপ করছি জাস্ট অ্যাজ এ রিমাইন্ডার যে আমরা এসি সার্কিটের জন্য আসলে ফেজারটা কি, সেটা কেন ব্যবহার করি, তাতে আমাদের কি বেনিফিটসগুলো হয় এবং আমাদের মেশিনের ক্ষেত্রে এটা আমি কেমনে প্রয়োগ করতে পারি। তো ফেজর যদি আমি জানতে চাই তাহলে প্রথমে আমাকে যে জিনিসটা চিন্তা করতে হবে যে একটা রেজিস্টিভ সার্কিটে আমরা আসলে কিভাবে অ্যানালাইজ করি। আমরা জানি যে একটা সোর্স যদি থাকে, ডিসি সোর্স, আমার যদি সেখানে একটা রেজিস্টার সিরিজে কানেক্টেড থাকে, তাহলে আমি যদি কারেন্টটা বের করতে চাই এই সার্কিটটাতে, আমার কয়েকটা জিনিস মাথায় রাখতে হবে। এক নম্বর হচ্ছে, যেহেতু এটা একটা সিরিজ সার্কিট, তাহলে কারেন্ট সব জায়গায় সেম থাকবে, অর্থাৎ এটার ভেতর দিয়ে যে কারেন্টটা ফ্লো করছে এটার ভেতর দিয়ে ঠিক সেম কারেন্টটাই ফ্লো করছে। নাম্বার 2, আমাকে যেটা মনে রাখতে হবে সেটা হচ্ছে কেভিএল অ্যাপ্লাই হবে। সো তার মানে আমি যদি এখানে থেকে শুরু করে ভোল্টেজগুলো সব যোগ করে আবার এখানে ফিরে আসি, সমস্ত কম্পোনেন্টের যে ভোল্টেজগুলো তার সামটা হবে 0। সো আমার ভিডিসি এবং ভিআরকে যোগ করলে আমার সাম হবে 0। তার মানে আমি বলতে পারবো ভিডিসি ইকুয়ালস টু ভিআর। এবং এরপর আমি যদি বলি যে আমার ওহমস লটা আমি যদি অ্যাপ্লাই করি, যে আমার কারেন্ট আমি ধরে নিই আইআর, এবং সেক্ষেত্রে আমার এখানকার অ্যাক্রসে ভোল্টেজটা যদি ভিআর হয় তাহলে কারেন্ট হবে ভিআর বার আর। আর যেহেতু আমার ভিআর সমান ভিডিসি, তাহলে এখানে যে কারেন্টটা ফ্লো করছে সেটা হবে ভিডিসি ডিভাইড বাই আর। সো আমি আমার এই সার্কিটের কারেন্টটা আমি খুব ইজিলি বের করে নিতে পারি। এগুলো আমরা আগে দেখেছি। আমরা চ্যালেঞ্জ ফেস করি যখন আমাদের সোর্সটা আমার ডিসির পরিবর্তে আমরা একটা সাইনোসয়েডাল এসি সোর্স আমি ব্যবহার করি। যেমন আমি একটা এক্সাম্পল দিই, যেমন আমাদের প্রিভিয়াস সোর্সে আমি যদি সোর্সটাকে চেঞ্জ করে, প্রিভিয়াস সার্কিটে আমি সোর্সটাকে চেঞ্জ করে যদি একটা সাইনোসয়েডাল সোর্স দিই, সাইনোসয়েডাল সোর্সকে সাধারণত আমরা এভাবে রিপ্রেজেন্ট করি ভি সাইন ওমেগা টি। আপাতত আমি ধরে নিচ্ছি যে এটার স্টার্টিং অ্যাঙ্গেল এট 0। সেক্ষেত্রে আমরা একইভাবে, অর্থাৎ আমাদের একই অ্যানালিসিসে, অর্থাৎ এখানে যেগুলো ছিল, আমি বলতে পারবো যে আমার কারেন্টের যে ভ্যালুটা সেটা অ্যাট এনি পয়েন্ট অফ টাইম হবে ভি বাই আর সাইন ওমেগা টি। অর্থাৎ এখানে ভোল্টেজ এবং কারেন্টের মধ্যে রিলেশনশিপটা সেম হবে। ভোল্টেজ যখন বাড়বে কারেন্টটা বাড়বে, ভোল্টেজ যখন কমবে কারেন্টটা কমবে। ভোল্টেজ যখন 0 হবে, 0 ক্রস করবে, কারেন্টটাও তখন 0 হবে। তাদের আমরা বলতে পারি, আমরা এসিতে যখন আমরা পড়েছি দেখেছি যে তাদের আমরা বলতে পারি যে ভোল্টেজ এবং কারেন্ট আমাদের সেম ফেজে থাকবে। তো ফেজের বিষয়টা যখন আসে তখন আমরা এটা একটু দেখতে পারি যে আমার যখন লেটসে আমি এই ছবিটা যদি দেখি, যে আমি বলছি ভিএস সাইন ওমেগা টি, আমার অ্যাট 0 আমার ভ্যালুটা হচ্ছে, ভিএস এর ভ্যালুটা হচ্ছে 0, অর্থাৎ সাইন ওমেগা টি ইকুয়ালস টু 0 হলে এটা 0। আমার যদি এমন হয়, আমি এই গ্রাফটার কথা চিন্তা করি, এটাকে আমি বলছি ভিএস সাইন ওমেগা টি প্লাস থিটা, এবং এটাকে আমি বলছি যে এটার তুলনায় থিটা ডিগ্রি লিডিং করছে। তার মানে আসলে কি, যে এই সোর্সটা যদি আমি এই সাইনোসয়েডটা যদি আমি চিন্তা করি, এই সাইনোসয়েডটা এখনও 0 আছে। এই সাইনোসয়েডটা আরও কিছু দূর আগালে, টাইমে আরও কিছুক্ষণ পরে এই সাইনোসয়েডটা হয়তো এই জায়গায় পৌঁছাবে, কিন্তু নিচেরটা এটা অলরেডি ওই জায়গায় পৌঁছে গিয়েছে। তো তার মানে হচ্ছে এই সাইনোসয়েডটা আসলে এটার থেকে কিছুটা এগিয়ে আছে, যে কারণে আমরা বলি যে এটার থেকে লিড করছে। এবং কতটুকু লিড করছে সেটাকে আমরা বলছি থিটা। বেসিক্যালি একটা সাইনোসয়েডকে আমরা টোটাল 360 ডিগ্রিতে ভাগ করতে পারি। এটা যদি 0 হয়, এটা 180 ডিগ্রি, এটা 360 ডিগ্রি। সো সে যতটুকু নিচেরটা এটা থেকে যতটুকু এগিয়ে আছে সেই অ্যাঙ্গেলটাকে আমরা বলছি থিটা। একইভাবে আমরা যদি নিচেরটার ক্ষেত্রে চিন্তা করি, আমি দেখব যে আমার উপরেরটা অলরেডি 0তে আছে, এটা 0তে আসতে আরও কিছু দূর তাকে এগোতে হবে, অর্থাৎ সে এখনও থিটা যাওয়ার পরে সে এটার সমান হবে। তার মানে হচ্ছে সে আসলে একটু পিছিয়ে আছে, যে কারণে তার ওয়েভটাকে আমরা বলছি সাইন ওমেগা টি মাইনাস থিটা, এবং এটা হচ্ছে আমার থিটা ডিগ্রি ল্যাগিং। সো আমার লিডিং এবং ল্যাগিং ওয়েভ ফর্মটা কীরকম হবে সেটা আমরা এখান থেকে দেখতে পাচ্ছি। তাহলে আমরা দেখলাম যে আমাদের একটা এসি সার্কিটে আমরা যখন একটা সাইনোসয়েডাল সোর্স দিচ্ছি, একটা রেজিস্টর যখন থাকছে, তখন আমার ভি এবং আই সেম ফেজে থাকছে, তাদের মধ্যে কোনো ফেজ ডিফারেন্স থাকছে না, তাদের মধ্যে কোনো লিডিং বা ল্যাগিং রিলেশনশিপ থাকছে না। জটিলতাটা ক্রিয়েট হয়
যখন আমার ইনস্টেড অফ একটা রেজিস্টর আমার যখন সার্কিটে আমরা একটা ইন্ডাক্টর বা ক্যাপাসিটার আমরা যখন অ্যাড করি। ইন্ডাক্টর ক্যাপাসিটার আমরা যখন পড়েছি তখন আমরা দেখেছি যে আমি যখন একটা সার্কিটে ধরা যাক একটা রেজিস্টার লাগিয়ে এরকম একটা সুইচ অন করলাম t=0 টাইমে, আমি যেই মুহূর্তে t=0 করছি আমার VR যেটা সেটা এবং IR এর ভ্যালুগুলো হবে এরকম। এখানে কোনো ল্যাগ থাকবে না। সুইচ অন করা মাত্র ভোল্টেজটা হয়ে যাবে VR, সুইচ অন করা মাত্র কারেন্টের মানটা হবে I, which আমরা জানি VDC/R। কিন্তু আমার যখন ইনস্টেড অফ এ রেজিস্টার আমার যখন এখানে একটা ইন্ডাক্টর থাকবে, তখন আমি যখন সুইচটা অন করব তখন আমার কারেন্টটা সাথে সাথে বাড়তে পারে না। আমি এখানে একটা ছোট রেজিস্টার দিয়েছি জাস্ট টু কন্ট্রোল কারেন্ট, বাট তো আমরা যখন সুইচটা অন করছি কারেন্টটা সাথে সাথে বাড়তে পারে না। ইন্ডাক্টর তার মধ্যে কারেন্টের পরিবর্তনকে বাধা দেয়। এটা আমরা ডিসি সার্কিট যখন পড়েছি তখন খেয়াল করেছি। তো কি হয় আসলে যে কেমনে বাধা দেয়, আসলে যখন আমি সুইচটা অন করি ইন্ডাক্টর করে কি সাথে সাথে এটাকে বাধা দেওয়ার জন্য তাকে কি করতে হবে, এখানে একটা ভোল্টেজ ক্রিয়েট করতে হবে। ইন্ডাক্টর সাথে সাথে এখানে একটা হাই ভোল্টেজ ক্রিয়েট করে যেটা অ্যাকচুয়ালি এটার সমান, এবং সে কারেন্টটাকে 0 রাখে। বাট অ্যাজ টাইম প্রোগ্রেসেস ইন্ডাক্টরটা একটু রিল্যাক্স হয়, তখন আস্তে আস্তে তার অ্যাক্রসে ভোল্টেজটা কমে, কারেন্টটা আস্তে আস্তে বাড়তে থাকে। সো ইন্ডাক্টরের ক্ষেত্রে আমরা খেয়াল করেছি জিনিসটা আগে যে ইন্ডাক্টর তার অ্যাক্রসে ভোল্টেজ সাডেনলি চেঞ্জ হতে দেয়, কিন্তু কারেন্টটাকে সে খুব দ্রুত আমি যদি চেঞ্জ করতে চাই সে দেয় না। তাহলে একটা ইন্ডাক্টরে আমি যখন সুইচ অন করছি তখন আমরা দেখছি কারেন্ট আস্তে আস্তে বাড়ছে এবং তার ফাইনাল ভ্যালুর দিকে সে ইভেনচুয়ালি যায়। আমি এখানে এটা একটু অবজার্ভ করতে পারি যে আমি যদি ইনস্টেড অফ জাস্ট একটা সুইচ আমি যদি এই ধরনের একটা সোর্স দিই, একটা স্কোয়ার ওয়েভ সোর্স যেখানে সে একটু বাড়ছে কমছে, সেক্ষেত্রে 1 এবং 0 হচ্ছে, সেক্ষেত্রে আমরা যদি আউটপুটটা দেখবো এরকম যে ভোল্টেজটা এভাবে চেঞ্জ হচ্ছে এবং কারেন্টটা তার সাথে এভাবে চেঞ্জ হচ্ছে। এখানে আমরা যদি একটু দেখি যে আমাদের ভোল্টেজের সাথে কারেন্টের একটু অলমোস্ট 90 ডিগ্রি একটা রিলেশনশিপ কিন্তু এখানে এক্সিস্ট করে। আমরা যদি একটু খেয়াল করি যে ভোল্টেজটা বাড়ার সাথে সাথে কিন্তু কারেন্টটা বাড়তে পারছে না, কারেন্টটা ভোল্টেজ বাড়ার পরে আস্তে আস্তে বাড়ছে, ট্রাইং টু ক্যাচ আপ। আবার আমরা যখনই ভোল্টেজ উল্টো দিকে হয়ে যাচ্ছে তখন কারেন্ট আবার উল্টো দিকে যাওয়ার চেষ্টা করছে, ক্যাচ আপ করার ট্রাই করে। সো দ্যাটস হাউ ইট ওয়ার্কস। আমরা যদি এই ধরনের একটা সোর্স দিই, আমরা একটা স্কোয়ার ওয়েভ ইউজ করলে, এখন আমরা যদি ইনস্টেড অফ এ স্কোয়ার ওয়েভ আমরা যদি একটা সাইনোসয়েড দেই তখন কি হয়। তো আমরা জানি ধরা যাক আমার সার্কিটটা হচ্ছে এরকম, আমরা জানি যে আমরা যদি এই সার্কিটটাতে আমরা এটার অ্যাক্রসের ভোল্টেজটা আমি ম্যাথমেটিক্যালি লিখি, তাহলে এই ভোল্টেজটা হবে V=L di/dt। আমরা এই ইকুয়েশনটা সম্পর্কে আমরা অলরেডি যখন ইন্ডাকট্যান্স পড়েছি আমরা দেখেছি যে ইন্ডাকট্যান্সের যে ভোল্টেজটা জেনারেট হয় সেই ভোল্টেজটা হচ্ছে কারেন্টের রেট অফ চেঞ্জের সাথে সমানুপাতিক এবং সেটা এল এর প্রপোর্শনাল। এলটা হচ্ছে ইন্ডাক্টরের তার যে ফিজিক্যাল প্যারামিটার সেটার উপর নির্ভর করে, কতখানি প্যাচ আছে ভেতরের, ম্যাগনেটিক পাথের রিলাক্টেন্স কি, এগুলোর উপর। তো আমরা যদি সেটা দেখি তাহলে আমরা দেখতে পারবো যে আমার যদি V=V sin ωt হয়, আমরা এটার ক্ষেত্রে আমি যদি সলভ করি আমরা দেখব I হবে I sin ωt মাইনাস 90 ডিগ্রি, অর্থাৎ V এর সাথে I এর একটা ফেজ রিলেশনশিপ আছে 90 ডিগ্রি, আইটা 90 ডিগ্রি পিছিয়ে থাকবে। তার মানে আমার V যদি হয় এটা যে আমার 0 থেকে শুরু হয়েছে এই ওয়েভ শেপটা, তাহলে যেহেতু আমার আইটা ল্যাগ করবে তাহলে আমার আইটা থাকবে এখানে, অর্থাৎ 0-তে পৌঁছাতে তার এখনও আর খানিকটা সময় লাগবে, সে 90 ডিগ্রি ল্যাগ করবে এবং আমরা ইকুয়েশনটা এভাবে লিখতে পারি। স্টিল সলভেবল। আমরা আমাদের ওহমস ল প্লাস আমার ইন্ডাক্টরের যে লটা আমরা জানি, এগুলো দিয়ে আমরা আসলে এই ধরনের একটা সার্কিট, সিম্পল একটা ইন্ডাকট্যান্স যে সার্কিটটাতে আছে সেটার কারেন্টটা আমরা বের করতে পারি। ক্যাপাসিটিভ সার্কিটের ক্ষেত্রেও ব্যাপারটা কাইন্ড অফ সিমিলার। আমরা ক্যাপাসিটরের জন্য এই ইকুয়েশনটার সম্পর্কে আমরা জানি যে এর ভোল্টেজটা V=1/C ইন্টিগ্রেশন অফ I dt। ক্যাপাসিটরের বৈশিষ্ট্য আমরা আগে দেখেছি যে ক্যাপাসিটর তার ভেতর দিয়ে কারেন্টটাকে বাড়তে দেয় খুব দ্রুত, কিন্তু ভোল্টেজটাকে খুব দ্রুত বাড়তে দেয় না। সো ভোল্টেজটা আস্তে আস্তে বাড়ে। তো ক্যাপাসিটরের ক্ষেত্রে আমরা বলতে পারি যে উল্টোটা, যে আমাদের কারেন্টটা আসলে
লিড করে আমাদের যে ভোল্টেজটা আছে সেটাকে। আমরা দেখেছি জিনিসগুলো আগে। তো আমরা এখন খেয়াল করব যদি ওয়েভ শেপটা আমরা আবার দেখি ভোল্টেজটা যদি এটা হয়, যেহেতু কারেন্টটা লিড করে আমরা এক্সপেক্ট করবো কারেন্টটা অলরেডি কিছু দূরে এগিয়ে আছে। সো সে অলরেডি 90 ডিগ্রি এগিয়ে আছে এবং আমরা দেখতে পাচ্ছি কারেন্টের ওয়েভ শেপটা হবে এরকম, এবং যে কারণে আমরা কারেন্টটাকে লিখছি আই সাইন ওমেগা টি প্লাস 90 ডিগ্রি। আমরা এই ইকুয়েশন থেকেও আমরা সেটা পেতে পারি আমরা যদি অ্যানালাইজ করি। সো আমরা দেখছি যে ক্যাপাসিটরের ক্ষেত্রেও আমরা কারেন্টের ভ্যালুটা বের করতে পারছি। যদি পিওর ক্যাপাসিটিভ সার্কিট থাকে অথবা পিওর ইন্ডাকটিভ যদি থাকে তাহলে আমরা তার কারেন্টটা বের করতে পারছি। কিন্তু সমস্যা একটু জটিল হয় যখন আমার একটা সার্কিটে আসলে মাল্টিপল এলিমেন্টগুলো থাকে। যখন আমি একটা সাইনোসয়েডাল সার্কিটে আমি ভি দিচ্ছি, আমার আর দিচ্ছি, আমি আমার একটা ক্যাপাসিটর দিচ্ছি, আমি একটা ইন্ডাক্টর দিচ্ছি, তখন আমার কারেন্টের মানটা আসলে কী হবে, আমরা কেমনে বের করব। তো আমরা ডিসির ক্ষেত্রে কেমনে করেছি, আমার যদি এরকম একটা ডিসি সোর্স থাকে, আমার যদি মাল্টিপল রেজিস্টার থাকে, আমরা কি করেছি, আমরা যেটা করেছি সেটা হচ্ছে যে আমরা বলেছি যে আমার টোটাল কারেন্টটা যদি আমি ধরে নিই আই, যদি কারেন্টটা ধরে নিই আই, তাহলে আমি বলতে পারি এটার অ্যাক্রসের ভোল্টেজটা হচ্ছে আই ইন্টু R1, আই ইন্টু R2, আই ইন্টু R3। আমরা KVL অ্যাপ্লাই করেছি যে VS plus minus VS plus VR1, VR2, VR3 which is equals to minus VS plus IR1, IR2, IR3, এবং সেখান থেকে আমরা I এর মানটা বের করেছি। তো আমরা সেম প্রিন্সিপালটা এটাতেও আমরা অ্যাপ্লাই করতে পারি। এটার ক্ষেত্রে যদি আমরা অ্যাপ্লাই করি আমরা দেখব যে আমার VR এর মান কত। আমার VR এর মান হচ্ছে R ইন্টু আই, এটা আমরা আগে দেখেছি যেটা R ইন্টু আই এর মান যদি হয় আই সাইন ওমেগা টি প্লাস থিটা। সো আমরা ধরে নিচ্ছি এক্ষেত্রে যে আমাদের আইটা আমরা জানি না এটার অ্যাঙ্গেল কত। এগুলোর ক্ষেত্রে যেরকম আমরা জানতাম যে অ্যাঙ্গেলটা হচ্ছে প্লাস 90 ডিগ্রি হবে, বা এখানের ক্ষেত্রে অ্যাঙ্গেলটা মাইনাস 90 ডিগ্রি হবে আয়ের, এটার ক্ষেত্রে আমরা বলতে পারছি না। আমরা বলছি যে এটা হচ্ছে জাস্ট সাইন ওমেগা টি প্লাস থিটা। যদি হয় তাহলে ভিআর ক্ষেত্রে ভিআরের যে ভ্যালুটা সেটা আমরা বলতে পারি ভিআর হচ্ছে আর ইন্টু আই ওমেগা টি প্লাস থিটা। ভিসির ক্ষেত্রে আমরা যদি দেখি আমরা বলতে পারি আমরা এই ইকুয়েশনটা ফলো করতে পারি আইসি ইকুয়ালস টু সি ডিভিসি বাই ডিটি। এখান থেকে আমরা ভিসি ইকুয়ালস টু 1/c আমরা আগে দেখেছি স্ট্যান্ডার্ড, এবং সেটা থেকে আমরা পাচ্ছি নেগেটিভ আই ওভার ওমেগা সি কস ওমেগা টি প্লাস থিটা, বা যেটাকে আমি সাইনে যদি কনভার্ট করি ভিসি আই ওভার ওমেগা সি সাইন ওমেগা টি প্লাস থিটা মাইনাস 90 ডিগ্রি। আমরা সবগুলোকে সাইনে কনভার্ট করছি যাতে আমাদের জন্য কম্পেয়ার করাটা ইজি হয়। সো আমরা দেখতে পাচ্ছি অলরেডি যে আমাদের রেজিস্টারের থেকে আমাদের যে ক্যাপাসিটরের ক্ষেত্রে ভোল্টেজটা অলরেডি পিছিয়ে আছে, তাই না? কারণ কারেন্টটা আসলে এগিয়ে আছে। তো ঠিক একইভাবে আমরা ভিএল এর ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে ভিএল এর ক্ষেত্রে আমাদের ইকুয়েশনটা আসছে ওমেগা এল আই সাইন ওমেগা টি প্লাস থিটা প্লাস 90 ডিগ্রি। সো আমরা জানি যে এটার ভেতরে যেহেতু সিরিজে আছে, সো এর মধ্যে যে কারেন্টটা ফ্লো করতেছে সেই কারেন্টটা সেম থাকবে। সো ভিআরের মধ্যে যে কারেন্টটা যাচ্ছে সেটার সাথে সেটাকে যদি আমরা বলি আই সাইন ওমেগা টি প্লাস থিটা, তাহলে সেটা এবং তার ভোল্টেজটা একই ফেজে থাকবে। দ্যাটস গুড। এখানে যে কারেন্টটা যাচ্ছে যেটা হচ্ছে আই ওমেগা সাইন ওমেগা টি প্লাস থিটা, আমরা এক্সপেক্ট করব কারেন্টটা, যেহেতু আমরা এটা একটা এল, কারেন্টটা পিছিয়ে থাকবে। তার মানে আমার ভোল্টেজটা যদি বলি ভোল্টেজটা ডেফিনেটলি 90 ডিগ্রি এগিয়ে থাকবে। সো কারেন্টটা যদি এটা হয় এটার অ্যাক্রসের যে ভোল্টেজটা সেটা 90 ডিগ্রি এগিয়ে আছে। একইভাবে এখানে যেহেতু আমার কারেন্টটা লিডিং থাকবে, সো আমরা বলতে পারি ভোল্টেজটা ল্যাগিং থাকবে। সো কারেন্ট যদি আই সাইন ওমেগা টি প্লাস থিটা হয় আমরা এটা এক্সপেক্ট করবো এটা হচ্ছে সামথিং সাইন ওমেগা টি প্লাস থিটা মাইনাস 90 ডিগ্রি। সো আমাদের ম্যাথটা চেক আউট করে যে ইট লুকস রাইট এখন পর্যন্ত। কিন্তু অলরেডি আমরা দেখতে পাচ্ছি যে লাইক রিলেশনশিপটা ম্যাথটা নট ভেরি নাইস। সো আমি যদি আমার কেভিএলটা ড্র করি আমি দেখব যে ভিএস এটা আমার আর আই সাইন ওমেগা টি প্লাস থিটা আই ওমেগা সি, এটা আমার টোটাল কেভিএল। এটা আমি যদি কেভিএল ইকুয়েশনটা লিখি এখানে যেটা করলাম আমি আয়ের মানটা বের করতে পারি। আয়ের মানটা বের করার জন্য আমার সাইন এবং কোসাইন আসবে। আমি যখন এগুলোকে ব্রেক করবো ওমেগা টি প্লাস থিটা মাইনাস 90 ডিগ্রি এগুলোকে সাইন এ সাইন বি, তখন আমরা দেখব যে আয়ের মানটা আমরা পাচ্ছি এটা, এবং আমি থিটার মানটা পাচ্ছি হচ্ছে এটা। থিটাতে একটা নেগেটিভ আছে, যেহেতু আমরা আসলে এখানে প্লাস থিটা ধরেছি সে কারণে, যদি এটাকে মাইনাস থিটা দিতাম এই নেগেটিভটাও আসলে আসতো না।
তো আমরা দেখতে পাচ্ছি যে আমি সলভ করতে পারি টাইম ডোমেইনে জিনিসটা, কিন্তু আমার ম্যাথটা কিন্তু আমি এখানে অনেকখানি ম্যাথ আমি দেখাইনি আমাদের যে ট্রিগোনোমেট্রি, বাট ম্যাথটা কিন্তু খানিকটা ইনভলভড, ইটস নট ভেরি নাইস টু ডু। তো সবচেয়ে ভালো হতো যদি এরকম হতো যে আমার একটা আমাদের যেরকম আমরা ডিসি সার্কিটের ক্ষেত্রে আমরা সলভ করেছি যে এটার যে ভোল্টেজটা সেটা হচ্ছে সিম্পল আর ইন্টু কারেন্ট। আমার যদি এটার ক্ষেত্রে এরকম হতো যে জাস্ট একটা কোয়ান্টিটি আছে টাইমস কারেন্ট, হুইচ ইট ইজ নট রাইট নাও, এটা কিন্তু সেরকম না। বা আমার যদি এটার ক্ষেত্রে এরকম হতো যে একটা কোয়ান্টিটি আছে টাইমস কারেন্ট, হুইচ ইট ইজ নট, আমরা এখানে কারেন্ট কিন্তু দেখতে পাচ্ছি না, আই আছে কিন্তু আই সাইন ওমেগা টি প্লাস থিটাটা কিন্তু নাই। সো এখানে ইট ইজ নট এত সুন্দর করে কিন্তু করা নাই যেটা আমরা ওহমস ল থাকলে আমরা যেরকম পাচ্ছি। সো যে কারণে আমাদের ম্যাথটা আসলে একটু অতটা ভালো হয় না। আমি সলভ করতে পারবো না তা না টাইম ডোমেনটাতে। টাইম ডোমেন বলতে বোঝাচ্ছি আমার এটা টি এর ফাংশন। সো আমরা সলভ করতে পারবো না ব্যাপারটা সেরকম না, আমরা সলভ করতে পারবো কিন্তু ম্যাথটা জাস্ট ইনভলভড হবে। সো আমাদের একটা ফর্মেট যদি এরকম থাকতো যে ভি ইকুয়ালস টু সামথিং ইন্টু কারেন্ট, আমরা যেটা আর এর ক্ষেত্রে আমাদের আছে, কিন্তু যদি ক্যাপাসিটর এবং ইন্ডাক্টরের ক্ষেত্রে যদি এরকম থাকতো যে ভি ইকুয়ালস টু সামথিং ইন্টু কারেন্ট, তাহলে কিন্তু আমাদের ম্যাথটা অনেক কনভিনিয়েন্ট হতো। তো এই সময় আমরা অলরেডি জানতাম যে আসলে ইট ইজ পসিবল দ্যাট আমরা এই ট্রিগোনোমেট্রিটাকে আর একটু ইজি করতে পারি। কীভাবে ইজি করতে পারি? ইজি করার জন্য আমরা উই গো ব্যাক টু অয়েলার্স ফর্মুলা। অয়েলার ম্যাথমেটিক্সে এবং টু বি অনেস্ট আমাদের কারেন্ট ইঞ্জিনিয়ারিংয়ে হি প্লেড এ পিভটাল রোল। হি ইজ এ ভেরি প্রলিফিক একজন ম্যাথমেটিশিয়ান। ওর ম্যাথমেটিক্যাল ফর্মুলা আমরা যেমন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে ব্যবহার করছি, মেকানিক্যালে ব্যবহার করছি, আমরা আমাদের যে সিকিউরিটি, ইন্টারনেটের যে সাইবার সিকিউরিটি, আমরা যদি সেখানেও দেখি যে আরএসএ অ্যালগোরিদম তার একটা ফাউন্ডেশন হচ্ছে অয়েলার্স ফর্মুলা। এবং অয়েলারের এই যে ইকুয়েশনটা ই টু দ্য পাওয়ার জে থিটা কস থিটা প্লাস সাইন থিটা যেটা সে দিয়ে গিয়েছে, এটাকে বলা হয় ম্যাথমেটিক্সের ওয়ান অফ দ্য মোস্ট বিউটিফুল ইকুয়েশন। আমরা দেখব যে কেমনে সে কোসাইন, সাইন, পাই এবং আই এগুলোকে একটা সিম্পল একটা ফর্মুলাতে নিয়ে আসে। অর্থাৎ এখানে আমরা যদি কস থিটা আমরা যদি থিটা সমান যদি 90 ডিগ্রি নেই, তাহলে এটা সম্ভবত এই ধরনের একটা ইকুয়েশন আসে ই টু দ্য পাওয়ার আই পাই ইকুয়ালস টু -1, এই টাইপের একটা ইকুয়েশন আসে মনে হয়, বা পাই/2 হতে পারে, আমি ঠিক এক্স্যাক্টলি মনে করতে পারছি না। সো একটা ছোট ইকুয়েশন সে কিন্তু আই, পাই, ই এগুলোকে এক জায়গায় এনেছে, যেগুলো আমরা হয়তো ডিফারেন্ট কনটেক্সটে আমরা পড়েছি। সো এই কারণে এই ইকুয়েশনটাকে বলা হয় ম্যাথমেটিক্সের ওয়ান অফ দ্য মোস্ট বিউটিফুল ইকুয়েশন। তো আমরা আমাদের যে প্রবলেমটা নিয়ে আমরা ডিল করছিলাম, যে সাইন থিটা বা কস থিটা বা ট্রিগোনোমেট্রিক যে কোয়ান্টিটি, আমরা যদি এই ইকুয়েশনটা ব্যবহার করে আমরা যদি একটু ম্যানিপুলেট করি। সো ম্যানিপুলেশনটা কীরকম, যে আমি যদি এটা দেখি, আমি বলতে পারি যে আমার সাইন থিটা হচ্ছে আসলে ইমাজিনারি অফ ই টু দ্য পাওয়ার আই থিটা, আমরা বলতে পারি। যদি আমি সেটা বলতে পারি, তাহলে আমরা যে একটু আগে দেখছিলাম আই ইকুয়ালস টু আই সাইন ওমেগা টি প্লাস থিটা, আমরা এটাকে লিখতে পারি হচ্ছে ইমাজিনারি অফ আই ই টু দ্য পাওয়ার জে ওমেগা টি প্লাস থিটা, বা আমি এটাকে যদি মাল্টিপ্লিকেশন আকারে লিখি ই টু দ্য পাওয়ার জে ওমেগা টি ই টু দ্য পাওয়ার জে থিটা। আমরা সংক্ষেপে লিখতে পারি বলতে আমি ইমাজিনারি পার্টটা বারবার না লিখে আমি লিখলাম হচ্ছে এইটা। এবং আমাদের যখন একটা সার্কিটকে আমি ডিল করি, ওমেগা সবার জন্য সেম, সো আমরা এটাকেও আপাতত জাস্ট রিমুভ করে রাখি, বাট এটা আমাকে ধরে নিতে হবে আমি যখনই এটা বলছি এটা কিন্তু সেখানে এক্সিস্ট করে। আমরা এই সিম্পলিফিকেশনটা এই জন্য করছি যাতে করে আমাদের জন্য লিখতে ইজি হয়। বা আমি এটাকে ইভেন ই টু দ্য পাওয়ার যে কথাটাও না লিখে আমরা সাধারণত লিখি হচ্ছে আই অ্যাট দ্য অ্যাঙ্গেল অফ থিটা। ইটস জাস্ট এ সিম্পলিফিকেশন। আমাদের মনে রাখতে হবে আই থিটাটা, যখন আমি আই থিটা বলছি সেটা আমি আসলে যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে এটা। আই থিটার কিন্তু কোনো ফিজিক্যাল ইন্টারপ্রিটেশন নেই। আমি যদি গ্রাফ পেপারে ড্র করতে দিই, ইউ ক্যানট ড্র দিস থিং বাট ইউ ক্যান ড্র দিস থিং। এটার একটা ফিজিক্যাল ইউ ক্যান অ্যাকচুয়ালি সি দিস। এই ভোল্টেজটাকে আমরা মাল্টিমিটারে মাপতে পারি। সো আমার যখন এইটা থেকে একটা ফিজিক্যাল কোয়ান্টিটিতে আনতে হবে, আমাদের খেয়াল রাখতে হবে যে এটার মানে হচ্ছে আসলে এটার মানে হচ্ছে আসলে এইটা, এবং এটার মানে হচ্ছে অ্যাকচুয়ালি ইমাজিনারি অফ
এই পার্টটা যেটার মানে হচ্ছে আসলে আই সাইন ওমেগা টি প্লাস থিটা। আচ্ছা, যেমন আমি একটা এক্সাম্পল দিয়েছি 10-30 ডিগ্রি, এর মানে হচ্ছে ইমাজিনারি অফ 10 e⁻j ওমেগা টি j30, যার মানে হচ্ছে 10 সাইন ওমেগা টি প্লাস 30। সো এই ধরনের একটা এক্সপ্রেশন যখন আসে, কেউ যদি বলে যে টি ইকুয়ালস টু লেটস সে 1, এটার ভ্যালু কত? সো আমার একটা কোশ্চেন হবে হোয়াট ইজ ওমেগা, রাইট? তখন আমাকে ওমেগাটা জানতে হবে। ওমেগা মানে হচ্ছে আমার এই সার্কিটটাতে, আমি যদি বলি এই সার্কিটটা কত ফ্রিকোয়েন্সিতে আসলে রান করছে। সো ইট হ্যাজ টু বি রিটেন। কেউ যদি আমাকে একটা কোশ্চেন করে যে টি ইকুয়ালস টু কোনো একটা ভ্যালুতে এখানে ভিএল এর মান কত, দেন আই নিড টু নো ওমেগা, এবং কোশ্চেনে এই ওমেগাটা দেয়া থাকতে হবে। নাও আমরা তাহলে যদি আমরা এইটুক বুঝে থাকি যে আমি কিভাবে আমাদের একটা সাইনোসয়েডকে আমি একটা ইম্যাজিনারি একটা কোয়ান্টিটি দিয়ে আমরা রিপ্লেস করতে পারছি, অর্থাৎ আমরা এখানে আমার ফিজিক্যাল কোয়ান্টিটি চাই সাইন ওমেগা টি প্লাস থিটা, কিন্তু আমি যদি এটাকে ইম্যাজিনারিতে লিখি তাহলে আমার আসছে আই থিটা। এখন আমরা আইকে আমরা এটাতে কনভার্ট করছি। ইজ ইট পসিবল যে আমাদের যে এখানে এই কোয়ান্টিটিটা ছিল, এই কোয়ান্টিটিকে আমি ইম্যাজিনারিতে কনভার্ট করতে পারি, এই দুটো কোয়ান্টিটিকে? সো আমি যদি দেখি ইম্পিডেন্সের ক্ষেত্রে আমার কোয়ান্টিটিটা ছিল এটা, আমি যদি কনভার্ট করি ওমেগা এল আই e⁻j ওমেগা টি প্লাস থিটা প্লাস 90 ডিগ্রি, ইম্যাজিনারি পার্ট অফ, তাই না? আমি লিখতে পারি হচ্ছে ওমেগা এল আই e⁻j ওমেগা টি j থিটা j 90 ডিগ্রি, আমি জাস্ট মাল্টিপ্লিকেটিভ আকারে লিখলাম। আমার মাথায় রাখতে হবে কিন্তু এখান থেকে এখানে যাওয়া মানে হচ্ছে এইটার ইম্যাজিনারি পার্টটা নেওয়া, আমরা যেটা আসলে এখানে দেখিয়েছি। আমি দেখাতে পারি এইটা ইকুয়ালস টু হচ্ছে জে ওমেগা এল, এটার মান হচ্ছে জে ওমেগা এল আই e⁻j ওমেগা টি j থিটা, এবং আমরা দেখেছি আই e⁻j ওমেগা টি j থিটা মানে হচ্ছে আসলে আমাদের আই। সো আমরা বলতে পারি যে এইটা হচ্ছে জে ওমেগা এল টাইমস আই। এখন জে ওমেগা এল এটাকে যদি আমরা বলি জি এল, এবং এটাকে যদি বলি আমরা আই, তাহলে আমরা জি এলকে বলছি জে ওমেগা এল, বা আমরা জেকে যদি অ্যাঙ্গেল আকারে লিখি 90 ডিগ্রি, জে এক্সেল আমরা লিখতে পারি। তো এখানে খেয়াল করি যে আমাদের যেটা একটা গোল ছিল যে আমরা এই কোয়ান্টিটিটাকে এভাবে কি লিখতে পারি কিনা, যে একটা ব্লক টাইমস কারেন্ট, দ্যাট ফর্ম আমার এখানে কিন্তু চলে আসছে, যে আমরা জিএল এবং কারেন্ট দিয়ে আমরা সেটাকে দেখাতে পারছি। একইভাবে আমরা এই কনভার্সনটা করতে পারি হচ্ছে আমাদের ক্যাপাসিটরের ক্ষেত্রেও। আমার ভোল্টেজটা ছিল এটা, আমি যদি তাকে কমপ্লেক্স ডোমেনে নিয়ে যাই তাহলে আমরা দেখছি যে আমরা তাকে দেখাতে পারি যে 1/j ওমেগা সি টাইমস আই, বা 1/j ওমেগা সিকে আমরা যদি জি সি বা জেড সি বলি, জেড সি টাইমস আই, এই জেড সিকে আমি বলছি আমার, বা জেড সি বা জেড এল বা জেড, এগুলোকে আমরা বলছি আসলে ওই কম্পোনেন্টের ইম্পিডেন্স। আমরা এগুলো এসি সার্কিট যখন পড়েছি তখন আমরা দেখেছি ইম্পিডেন্সটা কিন্তু নির্ভর করে হচ্ছে অবভিয়াসলি ওমেগার উপর, অর্থাৎ একটা সার্কিটের যে প্যারামিটার সেটার উপর নির্ভর করে। রেজিস্টারের ক্ষেত্রে কিন্তু ব্যাপারটা এরকম ছিল না, আর এর মানটা ফিক্সড ছিল, কিন্তু ইম্পিডেন্সের ক্ষেত্রে এই প্যারামিটারটা ওমেগার উপরে নির্ভর করবে, অর্থাৎ সার্কিট প্যারামিটারের উপর, সার্কিটটা আমি কত, সোর্সটাতে আমি কত ফ্রিকোয়েন্সিতে অপারেট করছি সেটার উপর নির্ভর করবে। তাহলে আমরা যদি এই দুটো বুঝি, আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে যে আমার সার্কিটটাতে আমি আবার ফেরত যাই, ছিল হচ্ছে এগুলো কোয়ান্টিটি, ট্রিগোনোমেট্রিক কোয়ান্টিটি, কিন্তু আমরা সেগুলোকে এখন আসলে আর আই জি সি ইন্টু আই জি এল ইন্টু আই এভাবে আমরা লিখতে পারি। তাহলে আমি যদি দেখি আমার ভোল্টেজ হচ্ছে V0 অ্যাট দ্য অ্যাঙ্গেল অফ 0 ডিগ্রি, এটা হচ্ছে আর ইন্টু আই, এটা হচ্ছে জেড সি ইন্টু আই বা জি সি ইন্টু আই, আর এটাকে আমি বলছি জেড এল ইন্টু আই বা জি এল ইন্টু আই। আমরা যেটা চাচ্ছিলাম যে কারেন্ট বের করার জন্য আমি যেটা করতে পারি, আমি যদি কেভিএল ইকুয়েশনটা লিখি, এখান থেকে আমি আয়ের ভ্যালুটা, আই থিটার যে ভ্যালুটা সেটা আমি বের করে নিতে পারি। এবং এই কমপ্লেক্স অ্যালজেব্রা যেটা, সেটা আমরা আগে দেখেছি যেটা কেমনে করতে হয়, শুড বি রাদার ইজি। সো আমাদের এখান থেকে আমরা যেটা দেখছি, আমরা সোফার যেটা দেখলাম যে আমার একটা ফিজিক্যাল কোয়ান্টিটি, একটা সাইনোসয়েড কোয়ান্টিটি, রাইট, একটা ফিজিক্যাল কোয়ান্টিটি যেটা আমরা আসলে অসিলোস্কোপে দেখতে পারি, যেটা আমরা গ্রাফে প্লট করতে পারি, সেটাকে আমরা কিভাবে কমপ্লেক্স নাম্বারে কনভার্ট করেছি
এবং কমপ্লেক্স নাম্বারে কনভার্ট করার পর আমরা একটা বেনিফিট পাচ্ছি যে আমাদের রেজিস্টারটা যেভাবে আমাদের জাস্ট একটা ব্লক ইন্টু আই আর ইন্টু আই ফরম্যাটে ছিল, আমার এখানেও আমি একটা টার্ম যেটাকে আমরা বলছি ইম্পিডেন্স ইন্টু আই আকারে আমরা দেখাতে পারছি, যেটা আমাদের টাইম ডোমেনে, অর্থাৎ আমার যখন ট্রিগোনোমেট্রিক ফর্মুলা ছিল তখন আমরা কিন্তু সেটা পারছিলাম না, বাট কমপ্লেক্সে কনভার্ট করার ফলে আমাদের এই জিনিসটা চলে এসছে, যেটা আসলে আমাদের ম্যাথ করার জন্য কনভিনিয়েন্ট হতো। সো এখন আমাকে যদি বলা হয় যে তুমি কি এই ফরম্যাটটা ইউজ করবা পরবর্তী ম্যাথ যদি করা হয়, আমরা এগুলোতে নোড ভোল্টেজ ম্যাশ অ্যানালিসিস করতে পারি, নাকি আমরা এই ফরম্যাটটাতে ইউজ করব, তাহলে অবভিয়াসলি আমরা দেখব যে এই ফরম্যাটটা আসলে আমাদের জন্য ম্যাথগুলো করার জন্য কনভিনিয়েন্ট। সো আমরা এটাতে স্টিক করি ইভেনচুয়ালি। সো আমরা কেভিএলটা আমরা যদি লিখি, আমরা এখান থেকে ফর দিস সিম্পল একটা সিরিজ সার্কিট আমরা কিন্তু এটা সলভ করতে পারি। আমার মেশিন কোর্সের জন্য আমাদের মোস্টলি আমরা সিরিজ সার্কিটগুলো হ্যান্ডেল করি, সো আমি আর ওই ম্যাথমেটিক্সগুলোতে যাব না যেখানে নোড ভোল্টেজ ম্যাশ অ্যানালিসিস থাকে, বাট আই এম শিওর ইউ গাইস হ্যাভ অলরেডি কাভার্ড দোজ থিংস। এখন আমি একটা নিউমেরিক্যাল এক্সাম্পল দেখাই যে আমার যদি একটা সোর্স থাকে যেটা হচ্ছে Vs ইকুয়ালস টু 10 sin ওমেগা টি, আমার ওমেগা বলা হচ্ছে 100 পাই, এটা যদি 10 ওহম হয়, সি যদি হয় 636 mF এবং এল যদি হয় 31.8 মিলি হেনরি, আমি জাস্ট ফর কনভিনিয়েন্স সেক্ষেত্রে আমার XCS হচ্ছে 5 ওহম, XL হচ্ছে 10 ওহম। আমি যদি এটা করে এভাবে আমি যদি সেট আপ করি, আমরা দেখব কারেন্টটা পাচ্ছি I ইকুয়ালস টু 0.894 মাইনাস 26.6 ডিগ্রি। এটা আমরা জাস্ট একটা কমপ্লেক্স আছে। আমরা যদি 10 ডিগ্রি প্লাস 0 ডিগ্রি প্লাস x ইকুয়ালস টু 5, তার মানে হচ্ছে মাইনাস J5 প্লাস J10 ইকুয়ালস টু 0 করি, এই যে কেভিএল ইকুয়েশন যেরকম ছিল সেটার মতো করে, তাহলে আমরা পাবো হচ্ছে এটা। আচ্ছা, এখানে আমার একটু হয়তো মিক্স আপ আছে, আই গেস ইউ গাইজ উইল ফিক্স ইট। 10 sin ওমেগা টি যখন আমরা বলি তখন 10 সাধারণত পিক টু পিক, বাট আমরা যখন আমাদের কমপ্লেক্স ফর্মেটে লিখি 10 লিখি, এটা আসলে একটু ভুল হবে ম্যাথমেটিক্যালি, এটা হওয়া উচিত আসলে 10/√2, অর্থাৎ আমরা এখানে সাধারণত যেটা লিখি সেটা হচ্ছে RMS ভ্যালুটা। তো আই হোপ দ্যাট অ্যাকচুয়ালি ম্যাথ করার সময় ইউ উইল টেক কেয়ার অফ দোজ থিংস। আমি জাস্ট ফর আপাতত এখানে বোঝানোর জন্য আমি এই ইয়েটার হ্যান্ডেল করলাম না। সো আমরা দেখতে পাচ্ছি যে আমার এটার আমি যদি কেভিএল লিখি মাইনাস 10 ডিগ্রি প্লাস 8, এটার যে ভোল্টেজটা 8.94, এটার যে ভোল্টেজটা কারেন্ট এবং এটার যে ভোল্টেজটা ইন্ডাক্টরের ইকুয়ালস টু হচ্ছে 0। আমি হয়তো এখানে একটু ভুল বলেছিলাম, যেটা মাইনাস J5 হচ্ছে, আসলে এটা যোগ করলে হবে না, বাট এটা যে মাইনাস J5 হচ্ছে তার ইম্পিডেন্সটা। আচ্ছা, তো তাহলে আমার টোটাল ভোল্টেজগুলো আমি যদি যোগ করি সেটা হচ্ছে আমার 0। আমি আরেকটু দেখি যে আমার জাস্ট আবার রিক্যাপ করি, আমার 10 মানে হচ্ছে আসলে 10e⁻ J10, তার মানে হচ্ছে এটা, তার মানে হচ্ছে এটার ফিজিক্যাল ইন্টারপ্রিটেশন হচ্ছে আসলে এটা 10 sin ওমেগা টি প্লাস থিটা। সো আই গেস উই আর ক্লিয়ার অ্যাবাউট দ্যাট থিং। আমরা একটু যদি দেখি যে e⁻ J0 বা Jθ যেটা, সেটাকে আমরা আবারও যদি বলি, আমরা a কোসাইন থিটা প্লাস a সাইন থিটা এভাবে লিখতে পারি। সো আমার যখন এই ধরনের একটা কোয়ান্টিটি থাকতেছে, ধরা যাক সাপোজ 8.94 মাইনাস 26.6 ডিগ্রি, আমরা বলতে পারি এটার মানে হচ্ছে আসলে 8.94 ইন্টু e⁻ মাইনাস 26.6 ডিগ্রি, আমরা সেটা লিখতে পারি। তো আমরা এইটাকে আমরা একইভাবে যদি ইউলার ফর্মুলাটা অ্যাপ্লাই করি, আমরা দেখি যে এটাকে আমরা আসলে একটু গ্রাফিক্যালিও প্লট করতে পারি। এটাকে আমরা সাধারণত বলি হচ্ছে কমপ্লেক্স প্লেন, যেখানে ওয়াই এক্সিস হচ্ছে ইমাজিনারি আর এক্স এক্সিস হচ্ছে রিয়েল। তো এই টার্মটাকে আমরা যদি আমাদের এই গ্রাফটাতে প্লট করি, যেটাকে আমরা কমপ্লেক্স প্লেন বলছি, তাহলে সেটা হচ্ছে এই অ্যাঙ্গেলটা থাকবে হচ্ছে, সো বেসিক্যালি এ কোসাইন থিটা হচ্ছে এটা, এ সাইন থিটা হচ্ছে এটা। আমরা যদি একটু মনে করার চেষ্টা করি, আমাদের পোলার এবং কার্টেশিয়ান প্লেনে যেভাবে কনভার্সনটা ছিল অনেকটা ওরকম। সো এটা যদি এ কস থিটা হয়, এটা যদি এ সাইন থিটা হয়, এক্ষেত্রে এ এর মানটা হবে এইটা, এটা হচ্ছে আমার থিটা। সো এইভাবে আমরা এইটাকে e⁻ Jθটাকে আমরা প্লট করতে পারি। ফর এক্সাম্পল, আমার যদি 10 ডিগ্রি হয়, তাহলে এটা আমার যেহেতু এখানে -10 ছিল, সো
-10 0 ডিগ্রিকে আমরা নেগেটিভ দিকে 10 0 ডিগ্রি প্লট করেছি। 8.94 -26 ডিগ্রি যদি হয় সেটা হচ্ছে এটা, আমি 8.94 হচ্ছে তার লেংথ এবং -26 ডিগ্রি হচ্ছে এটা। 4.47 যে কোয়ান্টিটিটা ছিল 4.47 এটা, 4.47 106.6 ডিগ্রি আই থিঙ্ক। সো সেটাকে আমরা দেখাতে পারি এইভাবে, ঠিক একইভাবে 60 এটাকে আমরা এভাবে দেখাতে পারি। সো আমাদের এই যে চারটা কোয়ান্টিটি ছিল, চারটা কোয়ান্টিটিকে আমি যদি গ্রাফিক্যালি দেখাতে চাই আমার কমপ্লেক্স প্লেনে, তাহলে আমি কিন্তু এভাবে দেখাতে পারি। এই কমপ্লেক্স প্লেনের এই এভাবে রিপ্রেজেন্টেশন করাটাকে আমরা বলি সাধারণত ফেজর ডায়াগ্রাম। যে আমার যে সাপোজ আমার এই ফিজিক্যাল কোয়ান্টিটিকে আমাকে কেউ যদি বলে যেটা ফেজর ডায়াগ্রামে প্লট করো, তাহলে আমাকে যেটা করতে হবে প্রথমে এই পর্যায়ে আসতে হবে e⁻ সামথিং, এবং সেখান থেকে আমরা যেটা করতে পারবো যে আমার একটা কমপ্লেক্স প্লেন আমি তাকে যখন প্লট করছি তখন আমরা এভাবে পাচ্ছি। এই অবস্থায় আমি যদি আমার এই কেভিএলটাকে যদি ড্র করার চেষ্টা করি কমপ্লেক্স প্লেনে, তাহলে আমি দেখব আমার কেভিএলটা ছিল এটা, কিন্তু যে -10 10 +894 +4.47 +8.94 আমি যদি প্লট করি সো ইটস এ কেভিএল, সো তার মানে এই সামগুলো কিন্তু 0 হবে। সো আমি যদি দেখি -10/10 এদিকে যাচ্ছে, ওখান থেকে আমি 8.94টাকে আমি এদিকে আনছি, 4.47টা এদিকে আসছে এবং 8.94টা আবার এদিকে যাচ্ছে, যেখান থেকে শুরু করেছি সেখানে কিন্তু আমি ফিরে আসছি। তার মানে হচ্ছে আমার সামটা হচ্ছে 0। সো আই থিঙ্ক দ্যাট আমাদের কেভিএলটা চেকস আউট হচ্ছে। সো আমি তাহলে দেখতে পাচ্ছি যে আমরা কিভাবে আমাদের একটা ফিজিক্যাল টার্ম যেটাকে আমরা আসলে দেখতে পাচ্ছি, আমি যদি একটা মাল্টিমিটারের ভোল্টেজ মাপি কোনো একটা টিতে, আমি যে ভোল্টেজটা পাবো সেটা কিন্তু এখান থেকে আমি বের করতে পারি। বাট যখন আমি এভাবে বলছি তখন সেটা কিন্তু অতটা ইজি না বোঝা। কিন্তু আমি এই ফর্মেটে যখন ম্যাথগুলো করব, ম্যাথগুলো খুব ইজিলি করা যায়। সো আইডিয়ালি আমরা যেটা করি যে এই ফর্মেটটাকে আমরা এই ফর্মেটে নিয়ে যাই, আমাদের সব ম্যাথগুলো করার পরে আবার এই ফর্মেটে আমরা ফিরে আসি, যার কারণে আমাদের আসলে টোটাল প্রসেসটা স্পিড আপ হয়। তো আমরা দেখেছি যে আমরা একটা ফিজিক্যাল কোয়ান্টিটিকে আমরা একটা কমপ্লেক্স কোয়ান্টিটিতে নিতে পারি, সেই কমপ্লেক্স কোয়ান্টিটিতে আমি গ্রাফিক্যালিও কমপ্লেক্স প্লেনে দেখাতে পারি। যখন আমি সেটাতে গ্রাফিক্যালি দেখাই সেটাকে আমরা বলছি ফেজর ডায়াগ্রাম। তো ফেজর ডায়াগ্রামের ক্ষেত্রে ব্যাপারটা হচ্ছে এরকম যে আমাদের যেমন চারটা কোয়ান্টিটি, আমি যদি কেউ বলে ফেজর ডায়াগ্রামে দেখাও, সো এগুলো হচ্ছে আমার ফেজর ডায়াগ্রামে তাদেরকে আমরা দেখাচ্ছি। এই সার্কিটটার জন্য এই চারটা কোয়ান্টিটিকে আমি যখন ড্র করছি তখন আমরা দেখছি যে ওর কেভিএলটা আমাদের অ্যাজ ইউজুয়াল যেটা হওয়ার কথা সেটা হচ্ছে। সো এটা ছিল আমাদের বেসিকলি সামারি, যে এটাকে আমরা টাইম ডোমেনে করতে পারি, অর্থাৎ আমাদের ট্রিগোনোমেট্রি দিয়েও আমরা সলভ করতে পারি, কিন্তু ডিফিকাল্ট। কিন্তু আমরা যদি ইম্যাজিনারি অর্থাৎ আমাদের কমপ্লেক্স রাশিমালাতে আমরা নিয়ে যাই, সেক্ষেত্রে আমাদের জন্য অঙ্কগুলো আসলে বেশ ইজি হয়। তো এখানে আমি একটা টার্ম লিখেছি আইগেন ভ্যালিউ। আই গেস আমরা আইগেন ভ্যালিউ সম্পর্কে আগে দেখেছি যে নর্মালি কী হয় যে একটা ফাংশন e⁻t, এই ফাংশনকে আমি যখন ম্যাথমেটিক্যাল একটা অপারেশন করি, লেটস সে এক্ষেত্রে ডেরিভেটিভ করলে সেটা যদি আবার সেম ইয়েতে চলে আসে, সেম ফর্মেটে চলে আসে, তার ফর্মেট যদি চেঞ্জ না হয়, ম্যাথমেটিক্যাল স্ট্রাকচার যদি চেঞ্জ না হয়, তাহলে আমরা এটাকে বলছি হচ্ছে আইগেন ফাংশন। এবং অনেক সময় আমরা করি কি e⁻dt যদি হয় তাহলে এখানে এটা থাকে, তো এই একে আমরা বলি হচ্ছে আইগেন ভ্যালিউ, যেটা এখানে হচ্ছে যে আমাদের আই আছে, আমি যখন আইকে ইন্টিগ্রেট ডিফারেন্সিয়েট করছি তখন আমি কিন্তু জে ওমেগা পাচ্ছি। সো এই জে ওমেগাটা হচ্ছে আমার আসলে আইগেন ভ্যালিউ, আমার আবার আই থিটা যেটা ছিল অরিজিনালি সেটা ফেরত আসছে। আচ্ছা, এরপর আমরা আমাদের যে মেশিনের ক্ষেত্রে আমরা বারবার দেখে এসেছি আর কি, যে যেমন ধরা যাক এটা হচ্ছে আমার একটা অল্টারনেটরের স্টেটারের ইকুইভ্যালেন্ট সার্কিট। আমার এখানে আমি যদি দেখি যে আমি এটার জন্য যদি বলি যে আমার একটা ফেজর ডায়াগ্রাম আঁকি, আসলে আমি বলতে চাচ্ছি সেটা হচ্ছে এখানের জন্য আমার কেভিএলটা আঁকি। সো কেভিএলটা হবে -e + IRA + এত প্লাস, সো আমি এখান থেকে দেখতে পারি অ্যাকচুয়ালি যে আমি যদি এই চারটা কোয়ান্টিটি রাইট ই IARA IXB যদি যোগ করে 0 হবে। সো আমি এখান থেকে ড্র করে দেখি, প্রথমে আমি ড্র করেছি হচ্ছে V, এটা IARA IAXA এবং E আমি যদি অ্যাড করি তাহলে ইভেনচুয়ালি যেখান থেকে শুরু করেছি সেখানে ফেরত আসবে, তার মানে হচ্ছে আমার কেভিএলটা 0 হয়।
তাই না? কেভিএল মানে সামগুলো শূন্য হয়। সো আসলে আমরা যখন মেশিনের ক্ষেত্রে ফেজর ডায়াগ্রামের কথা বলি তখন আসলে আমরা মোস্টলি বলি হচ্ছে যে এটার কেভিএলটা আসলে কী হবে, অ্যান্ড দ্যাটস হোয়াট ইট ইজ। হোপফুলি দ্যাট সলভস a little bit of your problem বা কনফিউশন যদি থাকে। যদিও আমরা ফুল ফেজার লেকচার আসলে এটা না, সেটা যদি আমি একদম ইন্ট্রোডাক্টরি ফেজার হয় তাহলে হয়তো আরও একটু ডিটেলে বলার ব্যাপার ছিল, বাট আমি ধরে নিচ্ছি যেহেতু আমরা এটা 4th সেমিস্টারে পড়ছি, সো আমার একটু স্পিড আপ করা এটাও আসলে খুব একটা বুঝতে ডিফিকাল্ট হবে না। থ্যাংক ইউ।